প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি চট্টগ্রাম বোর্ডে 2019 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে আসি। 2018 সালের 1 জানুয়ারি তারিখে অদ্রিতা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে নিম্নলিখিত তথ্যসমূহ পাওয়া যায়। তো দেখেন অনাদায়ী পাওনা সঞ্চিতি 2000 আর প্রাপ্য হিসাব 24,000, তার মানে এই দুইটা হিসাব পুরাতন, তার মানে হিসাবভুক্ত আছে। এবার দেখেন 2018 সালের প্রাপ্য হিসাব সম্পর্কিত লেনদেনসমূহ নিম্নরূপ, তার মানে এগুলো নতুন লেনদেন। দেখেন বিক্রয়, ধারে বিক্রয় 80,000 টাকা, প্রাপ্য হিসাব হতে আদায় 70,000 টাকা, অনাদায়ী পাওনা অবলোপন করতে হবে 2,500 টাকা, আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা। এবার দেখেন করণীয় কতে বলা হয়েছে 2018 সালে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো। তো আমাদের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে হলে একটি ছক লাগবে, ছক আমি আগে এঁকেছি। তো প্রথমে আমাদের লাগবে হিসাবভুক্ত অনাদায়ী পাওনা, তার মানে যেটা পুরাতন মানে লিখিত আছে সেইটা। তো সেইটা দেখেন এই অঙ্কে নেই, তো সেটা থাকলে আমরা প্রথমে আগে লিখে নিতাম, যেহেতু নেই তার মানে ওইটা আর কীভাবে লিখবো। এবার দেখেন আমাদের নতুন অনাদায়ী পাওনা যেটা আছে সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা আমাদের আছে হলো 2,500 টাকা, আমরা এখানে লিখলাম 2,500 টাকা। এবার দেখেন এর সাথে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ হবে, তাহলে আমরা এখানে লিখব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের এখানে কত আছে সেটা দেখেন 5,000 টাকা, আমরা 5,000 টাকায় বসাই দিই। এই দুইটা আমাদের যোগ হয়ে দেখেন 7,500 টাকা। এবার আমাদের এরপর যেটা সেটা হলো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা, সেটা এর সাথে বাদ যাবে। তো আমাদের এখানে লিখতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের এখানে আছে হলো 2,000 টাকা, আমরা এই 2,000 টাকা এখান থেকে বিয়োগ করব, তাহলে আমাদের আর শেষে থাকে 5,500 টাকা। এইটাই হলো আমাদের অনাদায়ী পাওনা খরচের পরিমাণ। এবার দেখেন খতে বলা হয়েছে যে উপযুক্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। তো আমাদের এখানে খতে দেখেন অদ্রিতা কোম্পানির জাবেদা দাখিলা, তো এর জন্য আমাদের ছক আঁকতে হবে, আমরা অলরেডি ছক এঁকেছি। তো এবার দেখেন জাবেদা কোনগুলোর হবে, দেখেন 18 সালে যেগুলো নতুন লেনদেন সেগুলো জাবেদা করতে হবে। তো 18 সালে প্রথমে দেখেন ধারে বিক্রয় আছে, তাহলে আমাদের ধারে বিক্রয় জাবেদা করতে হবে। তবে জাবেদা করতে হলে প্রথমে আমাদের জাবেদা করার সময় প্রথমে প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ বা হিসাব খাত বের করে নিতে হয়। ঠিক এইভাবে এখানে যেমন দেখেন ধারে বিক্রয়, তার মানে কি করা হলো, নিজের কাছে প্রশ্ন করতে হবে কি করা হলো, বিক্রয় করা হলো। তাহলে বিক্রয় একটা পক্ষ, কিসের মাধ্যমে বিক্রি করা হলো, ধারে, তার মানে আমরা যার কাছে বিক্রি করলাম তার কাছে টাকা পাবো। মনে রাখবেন বিক্রয়ের ফলে যদি আমরা কারো কাছে টাকা পাই তাহলে সেটাকে দেনাদার বা প্রাপ্য হিসাব বলা হয়। তাহলে আরেকটি পক্ষ হলো প্রাপ্য হিসাব। তো আমাদের এখানে প্রথমে তারিখ লিখতে হবে 2018, আমরা একটা নির্দিষ্ট তারিখে লেনদেনগুলো জাবেদা করছি, তার মানে ডিসেম্বর 31। তাহলে আমাদের এখানে পক্ষ দুইটা কী ছিল, একটা হলো প্রাপ্য হিসাব আর একটা হলো কি বিক্রয় হিসাব। এবার আমাদের দেখতে হবে প্রাপ্য হিসাব কি সম্পদ, আর এই লেনদেনের ফলে আমাদের এই সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, সেই কারণে আমাদের এখানে প্রাপ্য হিসাব ডেবিট হবে। আর বিক্রয় আয় হিসাব, আমরা জানি বিক্রয় আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। যেহেতু আমাদের বিক্রয় নামক আয় এখানে বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের এখানে বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে কত, 80,000 টাকা, আমরা এখানে 80,000 টাকা লিখলাম। ডেবিটের ঘরে 80,000, ক্রেডিটের ঘরে 80,000। আর ব্যাখ্যা লিখতে হবে, যেহেতু ধারে বিক্রয় করা হলো, আমি ব্যাখ্যা লিখছি না, শুধু মুখে বলে দেবো। এবার দেখেন পরের লেনদেনটা, পরে এখানে বলা হয়েছে যে প্রাপ্য হিসাব হতে নগদ আদায়, তার মানে আমরা প্রাপ্য মানে দেনাদারের কাছ থেকে আমরা নগদে আদায় করছি। তাহলে কি হলো, নগদ টাকা আদায় করা হলো, তাহলে নগদান হিসাব একটি পক্ষ। কার কাছ থেকে আদায় করলাম, দেনাদারের কাছ থেকে, মানে প্রাপ্য হিসাবের কাছ থেকে, তাহলে প্রাপ্য হিসাব আরেকটি পক্ষ। তাহলে আমরা দুইটি পক্ষ আগে লিখে নিলাম। ওই একই তারিখে আমরা এখানে লিখব প্রথমে নগদান হিসাব একটি পক্ষ, আরেকটি পক্ষ দেখেন প্রাপ্য হিসাব। এবার দেখেন নগদান সম্পদ, আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের নগদান যে সম্পদ সেটা বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে নগদান হিসাব ডেবিট। এবার দেখেন প্রাপ্য হিসাব, আমরা জানি প্রাপ্য হিসাব সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের প্রাপ্য হিসাব হ্রাস পাচ্ছে, কারণ যখনই আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পেয়ে যাচ্ছি তখনই আমাদের প্রাপ্য হিসাব কী আছে, হ্রাস পাচ্ছে, তাই এখানে প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা হবে কত টাকা পাচ্ছি, 70,000, তাহলে ডেবিটে 70,000 টাকা,
ঠিক ক্রেডিটেও আমরা 70,000 টাকা লিখব। আর ব্যাখ্যা হবে যেহেতু দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া গেল। এরপরের জাবেদা দেখেন আমাদের অনাদায়ী পাওনা, মানে যেটা অলিখিত, মানে যেটা নতুন অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনার জাবেদা। তো মনে রাখবেন অনাদায়ী পাওনার জাবেদা দুই রকম হয়, যদি পুরাতন সঞ্চিতি থাকে একরকম, আর যদি পুরাতন সঞ্চিতি না থাকে আর এক রকম। যদি পুরাতন সঞ্চিতি থাকে তাহলে জাবেদা হবে অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর যদি পুরাতন সঞ্চিতি না থাকে তাহলে সরাসরি অনাদায়ী পাওনা অর্থাৎ অনাদায়ী পাওনা ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। তো এখানে দেখেন যেহেতু পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি আছে উপরে 2,000 টাকা, সেই জন্য আমাদের অনাদায়ী পাওনার জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা কত? টাকা আমাদের এখানে আছে অনাদায়ী পাওনার যে 2,500, ওই 2,500 টাকা জাবেদা হবে। তো আমরা এখানে লিখলাম 2,500 টাকা, ডেবিটে 2,500, ক্রেডিটে 2,500। আর জাবেদা করতে হবে যে যেহেতু অনাদায়ী পাওনা এর হিসাবভুক্ত করা হলো। এবার দেখেন আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা। মনে রাখবেন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা হবে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। সাধারণত যদি অনাদায়ী পাওনার পরিমাণ মানে অনাদায়ী পাওনা সঞ্চিতির পক্ষটা বড় হয়, সেই পক্ষটা আবার কীরকম দেখেন, তবে টাকা হবে এইভাবে হিসাব করে, তার মানে উপরে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন। কখন এইভাবে মানে এই টাকার জাবেদা হবে? কখন যদি অঙ্কের মধ্যে পুরাতন সঞ্চিতি থাকে। আর যদি পুরাতন সঞ্চিতি না থাকতো তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা, তার মানে এই 5,000 টাকা এরই জাবেদা করতাম। আর মনে রাখবেন এইভাবে সমন্বয় করার পর যদি এই মানে পুরাতনটা কম হয় তাহলেই এই জাবেদা হবে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। আর যদি পুরাতনটা বেশি হয় তাহলে ভিন্ন জাবেদা হবে। তবে এরকম অঙ্ক আমি সামনে পেলে সেটা বোঝাবো। তো এরপরে দেখেন আমাদের এখানে তাহলে লিখতে হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা মানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি জাবেদা এটা, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তার মানে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, এই টাকার জাবেদা হবে। তার মানে ডেবিটে 5,500 টাকা, ক্রেডিটেও 5,500 টাকা। আর ব্যাখ্যা লিখতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করা হলো। মনে রাখবেন এই অনাদায়ী পাওনা সঞ্চিতির দুইটা জাবেদা হয়, একটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতির দুইটা জাবেদা, একটা হলো এইটা আর একটা হলো যে এখানে যে অনাদায়ী পাওনা ডেবিট করা হয়েছে এই অনাদায়ী পাওনা ডেবিট মানে এই অনাদায়ী পাওনাটা বন্ধ করার জন্য আর একটা জাবেদা হবে। তার মানে এই অনাদায়ী পাওনাটা আয় বিবরণীতে ট্রান্সফারের জাবেদা হবে, তো অর্থাৎ সমাপনী দাখিলা। তো এর জন্য যেহেতু এটা অনাদায়ী পাওনা আমরা সমাপনী দাখিলায় মানে আয় বিবরণীতে ট্রান্সফার করছি, তাহলে এখানে যেহেতু অনাদায়ী পাওনা ডেবিট তাহলে এখন অনাদায়ী পাওনা ক্রেডিট হবে। আর আয় বিবরণীর ডেবিট দিকে যেহেতু এটা যাবে খরচ হিসাবে, তাই আয় বিবরণী ডেবিট হবে। তাহলে আমরা এখানে লিখব আয় বিবরণী একই টাকা, আয় বিবরণী হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। টাকা হবে ওই একই, তার মানে 5,500 টাকা। এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। আর এখানে আমাদের ব্যাখ্যা লিখতে হবে যে অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করা হলো। তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার ঘতে দেখেন বলা হয়েছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ও প্রাপ্য হিসাব তৈরি করো। তার মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি ও প্রাপ্য হিসাবের খতিয়ান করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি এর খতিয়ান করব। তো দেখেন অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ান করতে হলে প্রথমে যে অনাদায়ী পাওনা সঞ্চিতির যে ব্যালেন্স আছে ওইটা আমাদের আগে লিখে নিতে হবে। এটা শুরুতে যে ব্যালেন্সটা ছিল, তার মানে 2018 সালের জানুয়ারির 1 তারিখে যেটা ছিল সেটা আমরা এখানে প্রথমে ব্যালেন্স বিডি বলে লিখে নেব। তো এই ব্যালেন্সটা কত ছিল? 2,000 টাকা, মানে উপরে যে ব্যালেন্সটা ছিল। আর এটা ক্রেডিট পাশে বসবে কেন? কারণ আমরা জানি অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা ক্রেডিট উদ্বৃত্ত হয়, এই কারণে এটা ক্রেডিট দিকে আমরা ওই ব্যালেন্সটা বসাই নিলাম। এইবার আমাদের বাকি কাজ যেটা করতে হবে খতিয়ান করার জন্য সেটা হলো এই যে জাবেদা করছিলাম, এই জন্য আমি জাবেদার ঘরটা রেখে দিয়েছি। এই জাবেদা থেকে আমরা এই খতিয়ানি নিয়ে আসবো। তবে মনে রাখবেন আমরা করছি যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, তাহলে আমরা দেখব কোন কোন জাবেদায় অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে সেখান থেকে আমরা এখানে
নিয়ে আসবো। তো প্রথমে দেখেন অনাদায়ী পাওনার সঞ্চিতি প্রথম দ্বিতীয় জাবেদায় নেই, তৃতীয় জাবেদায় আছে অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে ওই ডিসেম্বর 31 তারিখ দিয়ে আমাদের অনাদায়ী পাওনার সঞ্চিতির বিপরীত এন্ট্রি যেটা সেটা লিখতে হবে, তার মানে প্রাপ্য হিসাব। মনে রাখবেন যে খতিয়ান করব তার বিপরীতটা লিখতে হয়, আর যে খতিয়ান করব সেইটা যেদিকে সেদিকে টাকা লিখতে হয়। যেহেতু অনাদায়ী পাওনার সঞ্চিতি এখানে ডেবিট হয়েছে তাই আমরা ডেবিট দিকে টাকা লিখব 2500 টাকা। এইবার দেখেন আমাদের ছিল ক্রেডিট ব্যালেন্স, নতুন করে ডেবিট হলো। তাহলে দেখেন ক্রেডিট আর ডেবিট আমাদের পার্থক্য থাকছে, ডেবিট কত 500 টাকা, সেইটা আমাদের এখন ডেবিট ব্যালেন্স হলো। এবার দেখেন আর কোন জাবেদায় আছে, এই জাবেদায় আছে। এখানে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে এইটাও আমরা ওই একই তারিখ দিয়ে আমরা লিখব, তবে বিপরীতে লিখব, তার মানে অনাদায়ী পাওনা হিসাব লিখব। তার মানে অনাদায়ী পাওনা হিসাব বলে আমরা লিখব, যেহেতু আমরা করছি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তাই তার বিপরীত এন্ট্রি লিখলাম। এবার দেখেন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে। কত টাকা 5500, তাহলে আমরা ক্রেডিট দিকে টাকাটা লিখলাম 5500। আর এইবার আমাদের খেয়াল রাখতে হবে যে এই 500 আর এই 5000 দেখেন ডেবিট ছিল, আর এই 5500 দেখেন ক্রেডিট, তাহলে আমাদের ডেবিট ক্রেডিট মিলে আর থাকছে কত 5000 টাকা। এইটাই হলো আমাদের ক্রেডিট দিকে থাকবে আমাদের 5000 টাকা। এটাই হলো আমাদের ক্রেডিট ব্যালেন্স। দেখেন ছিল ডেবিট, নতুন করে ক্রেডিট হলো, তাহলে ডেবিট ক্রেডিট পার্থক্য থাকে কত 5000, সেটা ক্রেডিট দিকেই থাকছে, কারণ ক্রেডিট দিকে বেশি, এই জন্য আমরা ক্রেডিট দিকেই ব্যালেন্সটা 5000 থাকছে। এটাই হলো আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান। এবার প্রাপ্য হিসাবের খতিয়ানটা দেখেন। তো প্রাপ্য হিসাবের জন্য দেখেন প্রথমে প্রারম্ভিক যে ব্যালেন্সটা আছে ওইটা আমাদের লিখতে হবে। আর আমরা জানি প্রাপ্য হিসাব সম্পদের ডেবিট উদ্বৃত্ত হয়, সেই জন্য প্রাপ্য হিসাবের প্রথমে যে টাকাটা আছে অর্থাৎ জানুয়ারির 1 তারিখে, তাই আমরা এখানে 2018 জানুয়ারি দিয়ে এরপরে ব্যালেন্স বিডি বলে আমরা ওই 24,000 টাকা ব্যালেন্সের ডেবিট দিকে বসাইয়ে দেব। এবার আমরা এই জাবেদা থেকে বাকি লেনদেনগুলো এখানে পোস্টিং দেব। তো জাবেদায় যেখানে যেখানে প্রাপ্য হিসাব আছে সেখান থেকে নিয়ে আসবো। তো প্রথম জাবেদায় দেখেন প্রাপ্য হিসাব ডেবিট দিকে, তার বিপরীত এন্ট্রি বিক্রয়, কিন্তু এইগুলো আমাদের 31 ডিসেম্বর তারিখ দিয়ে লিখতে হবে, যেহেতু এইগুলো বছর শেষে। তো আমরা ডিসেম্বর 31 লিখে নিলাম। এবার দেখেন প্রাপ্য হিসাবের বিপরীত এন্ট্রি এখানে বিক্রয় হিসাব, তাহলে আমরা এখানে বিক্রয় হিসাব লিখব। আর টাকা লিখবো যেহেতু প্রাপ্য হিসাব ডেবিট দিকে, তাহলে ডেবিট দিকে, তার মানে এই ডেবিট দিকে টাকা হবে আমাদের কত 80,000 টাকা। আমরা এই 80,000 টাকা লিখলাম। এবার এই 80,000 টাকা লেখার পরে দেখেন আমাদের ব্যালেন্স ছিল 24,000 টাকা, আর এই 80,000 টাকা আবার ডেবিট হলো, ডেবিট ছিল আবার ডেবিট হলো, তাহলে ডেবিট যোগ হয়ে ডেবিট দিকে বসবে 1,04,000 টাকা। আমরা 1,04,000 টাকা ডেবিট ব্যালেন্সে বসালাম। এইবার দেখেন পরের জাবেদায় নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে, তার বিপরীত এন্ট্রি কি নগদান হিসাব। ওই একই তারিখে আমরা এখানে নগদান হিসাব বলে লিখব। আমরা লিখলাম নগদান হিসাব। আর টাকা বসবে দেখেন প্রাপ্য হিসাব যেহেতু ক্রেডিট দিকে, তাহলে ক্রেডিট দিকে আমরা 70,000 টাকা বসালাম। এবার দেখেন ছিল আমাদের ডেবিট ব্যালেন্স আর এখন হলো ক্রেডিট, তার মানে বিপরীত, সেজন্য আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমাদের ডেবিট দিকেই বেশি থাকছে, সেজন্য আমাদের ডেবিট দিকেই বসাতে হবে কত 34,000 টাকা। আমরা বসালাম এখানে 34,000, তার মানে 1,04,000 থেকে 70,000 টাকা বাদ দিয়ে 34,000 টাকা। এবার দেখেন আমাদের প্রাপ্য হিসাব পরের জাবেদায় আছে প্রাপ্য হিসাব ক্রেডিট দিকে, তার বিপরীত এন্ট্রি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। তাহলে ওই একই তারিখে আমরা এখানে লিখব অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব বলে আমরা লিখব। দেখেন প্রাপ্য হিসাব যেহেতু ক্রেডিট দিকে আছে, ক্রেডিট দিকে টাকা 2,500 টাকা, আমরা লিখলাম 2,500 টাকা। তো ছিল আমাদের ডেবিট, নতুন করে ক্রেডিট হলো, তাহলে আমাদের আর বিয়োগ করে থাকে কত 31,500। আর দেখেন আমাদের এখানে আর কোনো জাবেদায় আমাদের প্রাপ্য হিসাব নেই, তার মানে আমাদের এইটাই হলো ব্যালেন্স 31,500 টাকা প্রাপ্য হিসাবের। তো এটাই ছিল আমাদের ঘ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।